স্যার ওকে, স্ক্রিনশট দিচ্ছি। স্যার টপিকটা আরেকবার বলবেন? দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ারই হচ্ছে, দেখা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট প্ল্যানিং, যেটা আজকে টপিক আমাদের এটাই ছিল রিসার্চ সাইটে। রেকর্ড শুরু হচ্ছে? জি স্যার। ওকে, মুভ করলাম। তো আজকে আমরা শিখবো হলো কিভাবে কন্টেন্ট প্ল্যান করতে হবে রাইটারের জন্য। ওকে, আর সাথে সাথে রাইটার যখন আর্টিকেলটা দিবে সেটা কিভাবে চেক করবে। তো এই জিনিসটা আমরা করব একটা টুল ব্যবহার করে, সেটা হলো এসএমরাশ। ওকে, এটা ম্যানুয়ালি করা যায়, বাট এই জিনিসটা ম্যানুয়ালি করতে যদি ম্যানুয়ালি এসএমরাশ, এসইএমরাশ, হ্যাঁ, আমরা যদি ম্যানুয়ালি করতে চাই কন্টেন্ট প্ল্যানিংটা, এক একটা কন্টেন্ট প্ল্যানিং রেডি করতে আমাদের মানে রাইটারের জন্য আমাদের মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। আর এসএমরাশে করতে গেলে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট, বাট একটু ঝামেলা করতে হবে। ওকে, আমরা সবাই তো এসএমরাশ ইনস্টল করা শিখছিলেন, তাই না? সমস্যা তো না ওইটা নিয়ে। ওকে, তো প্রথমে এসএমরাশ অ্যাক্সেস করি। অ্যাকাউন্টটাকে লগ আউট করে নেব, ফর্মুলাটা খুলতে হবে। আচ্ছা, আপনার টাইটেলে কোথাও এসএমরাশ কথাটা উল্লেখ করবেন না। ঠিক আছে স্যার। আর ভিডিওকে মাঝখানে দিয়ে কেটে ফেলানো যায়, যে এতটুকু আমি চাচ্ছি না ভিডিও কেটে ফেলবো। স্যার এই কাজটা আমি পারি না ঠিক। পজ করে রাখলে তো হয়। পারেন? আপনি যখন বলবেন তখন পজ করে রাখবো। জি স্যার, আপনি যখন বলবেন তখন কোনটি এটাকে রিমুভ করতে পারবেন মাঝখান থেকে? স্যার আপনি সব যেখান থেকে বলবেন ওখান থেকে পজ করে পজ রেখে করে দেবেন, দিব, ভিডিও তারপর আবার শেষ যখন হবে। বলবেন আবার রেকর্ড স্টার্ট করব। তাহলে আপাতত পজ করেন একটু, জাস্ট 1 মিনিটের জন্য। এসএমএস অ্যাকাউন্টটা খোলা কিভাবে এটা পজ করতে হবে, টেম্পিং দিয়ে খুলতেছি। এটা গুগল দেখে ফেললে ঝামেলা করবে। ওকে স্যার। এসএমএস এর সিস্টেমটা বন্ধ হয়ে যাবে দেখেন। জি স্যার, স্টার্ট করছি। এখন আমরা এই ড্রপ ডাউন মেনু থেকে কন্টেন্ট মার্কেটিং টুল কিট এখানে ক্লিক করব। স্যার রেকর্ডিংটা অন করলাম। হ্যাঁ, ওকে ওকে, ওকে। দেন আমরা এই দেখেন এখানে আছে কি টপিক রিসার্চ, এটাকে আমরা সাইড ওপেন করব। এই কন্টেন্ট টেমপ্লেট, এসইও কন্টেন্ট টেমপ্লেট, এটাকে ক্লিক ওপেন করব। এখন লাস্ট ডে আমাদের কিওয়ার্ডের কথা মনে আছে, আমরা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করছিলাম? স্যার বুককিপিং। স্যার বুককিপিং এন্ড অ্যাকাউন্টিং। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা এই বুককিপিং সার্ভিস, ওকে, আমাদের এই কিওয়ার্ডটা নেব, যেটা সবথেকে বেশি ফিটেবল ছিল। এই কিওয়ার্ডটা আমরা নিব, কিওয়ার্ডটা নিলাম আমরা। নেওয়ার পর আমরা এইখানে এটা এই কিওয়ার্ডে পেস্ট করব। পেস্ট করে কন্টেন্ট জেনারেট করতে দেব, এখানেও পেস্ট করে কন্টেন্ট জেনারেট করতে দেব। এখন আমরা চলে শীটে, কিভাবে শীটটা সাজাবো। আমরা লিখব প্রথমে কন্টেন্ট টপিক, আমরা লিখব হলো ফোকাস কিওয়ার্ড। দেন পেজের সাইজ, দেন লিখব আমরা রিডেবিলিটি স্কোর। আমরা রিডেবিলিটি
develop article length. বানান ভুল হতে পারে, আমি বুঝতে পারতেছি না। ওকে, লেন্থ আর আমরা লিখবো এফএ ইউ আর লিখবো হলো হেডিং। হেডিংটা বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা থাকলে হয় রাখতে প্রবলেম। রাইটার কিন্তু প্রেশার না, তার একটু রেজাল্টটা ভালো পাইতে গেলে এটা দিলে দিলে বেটার। আমাদের এই টেমপ্লেটে এই জিনিসগুলো থাকতে হবে মাস্ট। ভাইয়া এটা শিখলে অন পেজ এসইও করা যাবে। অন পেজ এসইওর জন্যই প্ল্যানিংটা। বাট অন পেজ এসইও শুরু করার আগে তো আমাদের কিওয়ার্ড ছিল বুক কিপিং সার্ভিস। ওকে, দেন কন্টেন্ট টপিকে দিলাম। এখন আমরা সার্চ করছি, মনে আছে এখানে কন্টেন্ট টেমপ্লেটে এই যে দেখছেন কি আসছে এখানে সিমেন্টিক্যালি রিলেটেড কিওয়ার্ড, মানে এখানে যতগুলো কিওয়ার্ড আছে তিনি এরকম ধরবেন আর কপি করবেন। কপি করে একটা শীট ফাইলে রেখে আবার কপি করে এক্সেলে পেস্ট করবেন, নাহলে কিন্তু ফরম্যাশন চেঞ্জ হয়ে যাবে। এলএসআই এই জিনিসটাই হলো এলএসআই কিওয়ার্ড। ক্লিয়ার? এই যে যতগুলো কিওয়ার্ড এখানে পাইতেছি সব হলো এলএসআই। এলএসআই মানে হলো সিমেন্টিক্যালি ইন্ডেক্স। এটা হলো এলএসআই কিওয়ার্ড। এখন দেখেন রিডেবিলিটি স্কোর এখানে কত আছে? কত লেখা? 53। ওকে, এই নাম্বার এটাকে আরেকটু বাড়াই দিব, যে রিডেবিলিটি 55 করে দিব। আর্টিকেলকে রাইটার গুলো 55 লিখতে হবে মিনিমাম। ওকে, এখানে কত ওয়ার্ড সাজেস্ট করা আছে টেক্সট লেন্থে? 1115। ওকে ফাইন, আমরা রাইটারকে লিখবো তো তুমি 1200 ওয়ার্ড আর্টিকেল লিখতে। তো এফএকিউ হেডিংটা জেনারেট করতে হবে। আচ্ছা, আগে আমরা ফোকাস কিওয়ার্ডটা নেই। ভাই 1200 কেন দিলাম না? যেহেতু এখানে আমার 115 আমার তোকে বিট করতে হবে কম্পিটিটরকে, এই জিনিসটা এই দেখেন এই 10টা সব পেজ অ্যানালাইসিস করে বের করছে, মানে তাদের বিট করতে হলে আমাদের তার থেকে বেশি থাকতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, দেন আমরা ফোকাস কিওয়ার্ডটা কি কি বসাবো ফিক্স করি। এবং যেহেতু আমাদের এটা বুককিপিং সার্ভিস, আমরা বসাইতে পারি এইটা ডাবল এন্ট্রি বুককিপিং সার্ভিস। এখানে একটা ফোকাস কিওয়ার্ড এটা আমরা বসাইতে পারি বুককিপিং সার্ভিস নিয়ার মি, ফোকাস কিওয়ার্ড। হ্যালো, দেন আমরা কি বসাইতে পারি এখানে বুককিপিং, এটা বসাইতে পারি কিপিং। হ্যালো, 3 নাম্বার আমরা কি বসাইতে পারি অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং, অ্যাকাউন্টিং বুকিং কিপিং সার্ভিস। ওকে, না এটা আমি নিচে এটা বেস করে যে কিওয়ার্ডের সাথে রিলেটেড টিপি কিওয়ার্ড যাইতে পারে প্যারেন্টস কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড। ওকে, চলো এখন আমার টপিক সেট করা শেষ, টপিক করা শেষ। এখন আমার ফোকাস কিওয়ার্ড জেনারেট করা শেষ, আমার এলএসআই বের করা শেষ, রিডেবিলিটি পাইছি, লেন্থ পাইছি। এখন এফএকিউ আর হেডিং। ওকে, এফএকিউ কোথায় পাবো? পয়েন্ট ইজ এফএকিউটা পাবো আমরা টপিক রিসার্চ। টপিক রিসার্চে ক্লিক করে ওভারভিউ এখানে। ওকে, টপিক রিসার্চ ক্লিক করলে সবসময় ওভারভিউতে সিলেক্ট করা থাকে না, বাট না থাকলে ওভারভিউতে ক্লিক করবেন। এখন এখানে দেখেন কি লেখা আছে, 10 ইন্টারেস্টিং কোশ্চেনস, মানে টপ 10 গুগলে এই ধরনের কোশ্চেন লিখে সার্চ করে সবথেকে বেশি 10টা কোশ্চেন আমি নিব। সুন্দর করে একটা ডক এক্সেল শীট ফাইলে কপি করব। এখন করব যে কি কি নিব আর কি কি নিব। ওকে, চলো হোয়াট আর দ্য বুককিপিং সার্ভিস, এইটা আমরা নিব না, কারণ আমাদের আর্টিকেলটা টপিকটা কিসের বুককিপিং সার্ভিস, এইটা যাইতে পারে আমাদের সাব হেডিং এ। ওকে, যে আমরা কোন একটা হেডিং দিয়ে লিখলাম যে হোয়াট আর দ্য বুককিপিং সার্ভিস, তাহলে একটা কিওয়ার্ড একটা হেডিং দিতে পারি না আর্টিকেল শুরুতে আমরা যে হোয়াট আর দ্য বুককিপিং সার্ভিস। ওকে, তারপর আমরা এই সিম্পল অ্যাফোর্ডেবল বুককিপিং এটাকে একটু স্মার্টলি সাথে লিখতে পারি, সাব হেডিং এর জন্য রেডি করব। আমাদের এখানে একটা ওয়েবসাইট abc.com, এটা লাইন করে চলে যায়, প্যারাগ্রাফে চলে যায়, তখন সাব হেডিং এ দাও ওয়ার্ড লাগবে, মানে
ম্যানিপুলেশন মনে হবে, দরকার নেই, স্কিপ করে দিন। হোয়াট আর দ্য বেনিফিটস টু হায়ারিং এ বুককিপিং সার্ভিস, এটা আমরা কিসে অ্যাড করতে পারি, এটা আমরা এফিকিউতে অ্যাড করতে পারি। অ্যাড করলাম হোয়াট ইজ দ্য বেস্ট সফটওয়্যার বুককিপিং সার্ভিস, এটা একদম বাদ। এটা কেন বাদ দেব, কারণ আমার যদি ওয়েবসাইটে বুককিপিং সার্ভিস ম্যানুয়ালি দেওয়ার, যে আপনি ম্যানুয়ালি করতেছেন, তখন এই সফটওয়্যার যদি আমি প্রেফার করি, তখন সে কি সফটওয়্যার কিনা ম্যানুয়াল সার্ভিস কিনবে বলেন? আচ্ছা, ম্যানুয়ালি ম্যানুয়াল সার্ভিস। সার্ভিস যে ম্যানুয়াল বিজনেস করে সে সফটওয়্যার পেলে ম্যানুয়াল সার্ভিস কিনবে? ম্যানুয়াল সার্ভিসের মনে করেন $10 আওয়ার নেবে, আর সফটওয়্যার মনে করেন $1 দিয়ে করাই নিতে পারবে। এখন কোনটা কিনবে? তাহলে এটা আমাদের কম্পিটিটর, এটা ইন্ডিকেট করা মানে কম্পিটিটরকে প্রমোট করা। এই ধরনের কিওয়ার্ড আমরা কোশ্চেন বা হেডিং দিব না, ওকে? বাট আমরা একটু স্মার্টলি ইউজ করে এটা হেডিং ইউজ করতে পারি। আদারওয়াইজ এটা আমাদের সফটওয়্যার বিজনেস থাকে, যে হ্যাঁ বুককিপিং সফটওয়্যার সার্ভিস দিচ্ছি আমরা, তখন আমরা এই প্রশ্নটা এফিকিউতে নিব। ক্লিয়ারলি বুঝেন? আমরা যদি সার্ভিস দেই, ম্যানুয়াল সার্ভিস মানে বাই আওয়ার পিপল, তখন এই এফিকিউটা আমরা নিব না। কিন্তু যদি আমরা সফটওয়্যার সার্ভিস দেই, যে হ্যাঁ আমরা সফটওয়্যার মাধ্যমে বুককিপিং সার্ভিস দিচ্ছি, ফের এটা আমাদের এফটিকিউ। ব্যাস, এটা আমরা আরেকটু স্মার্টলি নিতে পারি এই জিনিসটা। গুগলে আমাদের হাই সার্চ হয়, কিভাবে নিব হোয়াট ইজ দ্য বেস্ট সফটওয়্যার ফর বুককিপিং। সফটওয়্যার বুককিপিং এটা একটু মডিফাই করে এটাকে আমরা হেডিং ট্যাগের মধ্যে দিয়ে দিব। Then what are included in accounting or bookkeeping service? Okay, এটা আমাদের হেডিং ট্যাগে যাবে, এটা আর্টিকেলের ডিটেইলস এর মধ্যে পড়ে যাবে। What does a day in the life of a bookkeeper look like? এটা ব্লক টাইপের, এটা দরকার নেই, এটা কোনো সার্ভিস পেজে থাকে না। How much should I pay for a bookkeeping? Okay, এটা একদম ফাইনালি এফিকিউ করে এটা পাবো। চোখ বন্ধ করে পেমেন্টের ব্যাপারটা। What are accounting and bookkeeping service? এটা আমাদের নেওয়ার দরকার নাই, আর ইচ্ছা করলে ইনস্ট্যান্টও নিতে পারি, সবগুলো ইউজ করবো না। রাইটারকে বলবো এর মধ্যে থেকে যেটা বেস্ট হয় সেটা ইউজ করবো, আমি আমার মতো ফিল্টার করে দিলাম। Why would virtual bookkeeping be a good business? দরকার নাই, এ আমার কম্পিটিটর, এটা যে লিখবে সে বুককিপিং এর বিজনেস করতে আসবে, তার এগুলো বলে তার লাভ নেই। What is an accounts receivable management? এটা আমি বলতে পারছি না, ধারণা নাই। What is an accounts receivable management? আচ্ছা, এটা দরকার নেই, এটা বলতে পারতেছি না, নিব কত ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, যেহেতু অলরেডি নিয়ে ফেলছে অনেকগুলো, দরকার নেই। ওকে, এখন আমরা এই রিপোর্টটাকে একটু অ্যালাইন করে ফেলি। আমরা এই যে টোটাল কাজটা করলাম, এটা হলো রাইটারের জন্য এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট প্ল্যান। দেখেন, আমি একটা মেইন টপিক নিয়েছি, কন্টেন্টের মেইন টপিক, 4টা ফোকাস কিওয়ার্ড, মানে এগুলা প্রতিটাই এই বুককিপিং সার্ভিসটা ওয়ান আপনার হলো কি বলে ডেনসিটিতে ইউজ হবে, মানে 1000 ওয়ার্ড আর্টিকেলে 10 বার ইউজ হবে, আর বাকিগুলো মোটামুটি 3-4 বার করে ইউজ হবে। এই 4টা এই ফোকাস কিওয়ার্ড মানে হলো এইটা। এলএসআই গুলো সব একবার ইউজ হবে মিনিমাম, দুই একটা হয়তো বাদ যাইতে পারে। এলএসআই কিওয়ার্ড পাইছি আমি কয়টা? 20টা। ওকে, দেন আমি রিডেবিলিটি পাইছি, স্কোর লেন্থ কত হবে পাইছি, এফএকিউ দুটো অ্যাড করতে পারছি, হেডিং ট্যাগগুলো অ্যাড করে দিচ্ছি। এই হেডিং ট্যাগগুলো থাকলে ভালো হয়। এই জিনিসটা আমি রাইটারকে ফলো করে দেবো আর্টিকেল লেখার জন্য, ভাই আমাকে এরকম করে তুমি আর্টিকেল লিখে দিবে। ওকে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এফএকিউ আরেকটু প্রথম থেকে বলেন। আচ্ছা, এফএকিউটা হলো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এখন আমি যদি দেখাই বুককিপিং সার্ভিসটা গুগলে দেখি, তাইলে হয়তো কিছুটা ক্লিয়ার হবে। দেখতে পারতেছেন এই যে এখানে কিছু প্রশ্ন আছে, জি স্যার।
ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এগুলো মানুষ বেশি গুগলে লেখে, এগুলোকে বলে এফএকিউ। আর এসইওর ভাষায় এগুলোকে বলে জিরো র্যাঙ্কিং। এখানে জিরো র্যাঙ্কিং ম্যাপ বসা আর এটা কথা। জিরো র্যাঙ্কিং মানে র্যাঙ্কিং শুরু হয় 1-2 থেকে, তাই না? আর জিরো র্যাঙ্কিং মানে কি? সে একের আগে বসবে, যদি শূন্য ম্যাপটা এখানে জিরো র্যাঙ্কিং, আর এফএকিউ বা জিরো র্যাঙ্কিং মানে আমি যদি ওয়েবসাইট র্যাঙ্ক না করে শুধু কোশ্চেনের জন্য আমার ওয়েবসাইট উপরে থাকবে। এফএকিউ এটা হলো একটা র্যাঙ্কিং সিক্রেট, যে আমরা 1 নম্বরের উপরে র্যাঙ্কিং করবো জিরো র্যাঙ্কিং ফিচার হিসাবে। আচ্ছা, আর পুরো প্রসেস যেটা বললেন, আমি কিন্তু পুরো প্রথম থেকে বলবো যে কিভাবে কি করছি না সিস্টেম প্র্যাকটিস করছি সেটা। মানে প্রথম থেকে এই ভিতরের গুলো বুঝতে পারছি, কিন্তু প্রথম যে কিভাবে এখানে আসলাম বা কি এটা আমি ধরতে পারিনি। ওকে, আমরা প্রথম হলো একটা কিওয়ার্ড দেখেন, এটা আমাদের কাউকে কিওয়ার্ড রিসার্চ ছিল, মনে আছে? এতটুকু মনে আছে? এখন এখান থেকে আমরা সব থেকে প্রফিটেবল কিওয়ার্ড সিলেক্ট করছি এইটাকে। এটা মনে আছে কেন সিলেক্ট করছি? সার্চ ভলিউম বেশি, কেবি কম, সিপিসি বেশি। এইটার উপরে আমি আর্টিকেল লিখতে চাচ্ছি। এখন আমি আর্টিকেল রাইটারকে লিখতে দেবো, রাইটারকে শুধু দিয়ে দেবো না, ভাই এই টপিকে আমার আর্টিকেল লিখে দেন। রাইটারের জন্য একটা প্ল্যান দিতে হয়। ওকে, যে আমি টাইম এই দেবো, রাইটিং দেবো, এইরকম আর্টিকেলটা দেবো। কারণ আমি যদি রাইটারকে টোটাল প্ল্যান দিতে না পারি, তাহলে রাইটার শুধু শুধু আর্টিকেল দিবে, আপনার রাইটার টাকা পেমেন্ট করবে কিন্তু রেজাল্ট আসবে না এসইও ক্ষেত্রে, শূন্য রেজাল্ট। আর একটা ওয়েবসাইটে র্যাঙ্কিং করবে কি করবে না ডিপেন্ড করে রাইটারের লেখার উপর। এখন যেহেতু রাইটারের লেখার উপরে ডিপেন্ড করে, আপনাকে আরেকটু প্রফেশনাল হতে হবে ওইদিকে, যে রাইটারকে প্ল্যান আপনি দিবেন, রাইটার আপনার কথায় চলবে, আপনি রাইটারের কথায়। ওকে, তখন আমার এটার জন্য প্ল্যান দরকার। আমি এটা কপি করলাম, কপি করে এখানে আমার দুটো সিস্টেম আছে। একটা হলো এসইও কন্টেন্ট টেমপ্লেট। ওকে, আমি দেখাই আবার। সেই কন্টেন্ট টেমপ্লেটে গিয়ে এইখানে সার্চ করব, আমি কিওয়ার্ডটা লিখে এখানে ক্রিয়েট এ কন্টেন্ট টেমপ্লেট এখানে সার্চ করব। সার্চ করলে হ্যাঁ বলেন, আবার বলেন, বুঝেছো? সরি, বললাম কি যে এই যে এসইও কন্টেন্ট টেমপ্লেট এখানে আসলাম কিভাবে? আচ্ছা, এটা হলো আমরা এসএম না অ্যাকাউন্ট খুলেছিলাম, মনে আছে সেকেন্ড ক্লাসে? না, আচ্ছা, এটা হলো এটা আমি ধরতে পারিনি। আচ্ছা, আমি আবার এটা দিয়ে দেখাচ্ছি, আমার এই দিকে দেখাচ্ছি। প্রথমে আমরা আমাদের এসএম না অ্যাকাউন্ট, এই যে এসএম দাস এটা লিখলে এসে পড়বে। এখানে আমি যখন লগইন করব, মানে এসএম দাস হলো একটা ওয়েবসাইট, এটা আপনার আমি অ্যাক্সেসটা দিয়ে এখানে দিয়ে দেই, সেটা ঢুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে। আরে ভাই তুই নাম না গাড়ি দিয়া। ওকে, এখন এটা ক্লিক করলে এটা এরকম একটা ইন্টারফেস সামনে আসবে, জাস্ট এরকম। এখান থেকে আমরা এসইও টুলকিট, এখানে এসইও টুলকিট থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, এটাকে আমরা ড্রপ ডাউন করব, এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে কন্টেন্ট মার্কেটিং টুলকিট এটা ক্লিক করব। ওকে, ওকে, দেন আমরা এখান থেকে এই এসইও কন্টেন্ট টেমপ্লেট এটা যখন কন্টেন্ট মার্কেটিং টুলকিট সব দিলাম, তখন এখানে অনেকগুলো এই রিলেটেড টপিক আসলো, যে এই কন্টেন্ট মার্কেটিং টুলকিটের ড্যাশবোর্ডে কি আছে, টপিক রিসার্চ, এসইও কন্টেন্ট টেমপ্লেট। আমাদের এই দুটো লাগবে, বাকিগুলো ইউজ করে আস্তে আস্তে আসবে। ওকে, আমরা সেম জিনিসটা এখানে করছি, যে এই কন্টেন্ট এখানে যাই আমরা কিওয়ার্ডটা এরকম লিখে সার্চ করছি। সার্চ করার পর আমাদের সেম এরকম একটা ইন্টারফেস আসছে, দেখেন এসইও রিকমেন্ডেশন, এসইও কন্টেন্ট টেমপ্লেট, রিসেন্ট রিকমেন্ডেশনস, মানে এই 8 কিওয়ার্ডের উপরে এই যে কিওয়ার্ডটা সার্চ করছি, এই যে বুক কিপিং সার্ভিস, এই কিওয়ার্ডটার উপরে যদি আমি আর্টিকেল লিখতে চাই তাহলে আমার কি কি দরকার, দেখেন আমার এখানে দেওয়া আছে যে আমার এলএসআই কি ইউজ করতে হবে, এই এলএসআই গুলো আমার ব্যবহার করতে হবে। ওকে, দেন এগুলোকে সবাই সিলেক্ট করবে, দেখেন সিলেক্ট করার সময় একটু কেয়ারফুলি করবে, এই থেকে একদম শেষ পর্যন্ত ঠেলে যাবে। ওকে, যেটা উপরে এরকম একটা টেক্সট ফাইলে রাখতে পারেন, অথবা ডাইরেক্ট আপনি দেখেন
যে ডাইরেক্ট আপনি এক্সেল ফাইলও রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার। ওকে, তো এরকম করে এলএসআই টা সেট করবেন, এলএসআই গুলো রাখবেন। দেন আমার গেল এলএসআই, এখন আছে আমার কি রিডেবিলিটি। রিডেবিলিটি ইউজ করা আছে কত আমার 53। যেহেতু আমার 53 আছে, আমি চাইতেছি যে র্যাঙ্ক করতে, তার মানে আমার একটু বেশি লিখতে হবে। এর জন্য আমি সেট করছি রিডেবিলিটি 55, তাহলে 55 রিডেবিলিটি আর্টিকেলটা লিখবো। দেন আমার আছে কি টেক্সট লেন্থ, যে একটা আর্টিকেলের লেন্থ কত হওয়া উচিত আমার কম্পিউটারকে বিল্ড করতে হলে। রিকমেন্ডেড লেন্থ হচ্ছে 1115 ওয়ার্ড, আমি করলাম কি যারা একটু বেশি লিখি 1200 ওয়ার্ড লিখি। এখন এইগুলো আমাদের আর্টিকেলের প্ল্যানিং শেষ। এখন আমি আর্টিকেলটা আরেকটু ইনফরমেটিভ করার জন্য এবং জিরো ফিচার, এই যে বললাম আমি এফএকিউ দিয়ে র্যাঙ্ক করব, জিরো র্যাঙ্কিং করার জন্য কিছু এফএকিউ অ্যাড করব বা সাবহেডিং ট্যাগ অ্যাড করব। এখন এফএকিউ গুলো আমি এই টপিক রিসার্চ, এই টপিক রিসার্চ আছে এখানে ক্লিক করব, এসি কন্টেন্ট টেমপ্লেট ইউজ করব, সেখানে আমি আমার কিওয়ার্ডটা লিখব বুককিপিং সার্ভিস, লিখে সার্চ করলে এটা লোড নিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে আমি ওভারভিউতে ক্লিক করবো, এই যে ওভারভিউ, এখান থেকে 10টা এই যে দেখা 10 ইন্টারেস্টিং কোশ্চেন, মানে গুগলে এই 10টা প্রশ্ন সব থেকে বেশি সার্চ করে মানুষ। সেখান থেকে ফিল্টার করে করে আমি কিছু জিনিস এফএকিউতে বসাবো, কিছু জিনিস হেডিং ট্যাগে বসাবো, যেগুলো আমি হেডিং ইউজ করব সাবহেডিং। ওকে, দিস ইজ দ্য ওয়ার্ক। এখন ক্লিয়ার আপনার? জি ভাই স্যার। ক্লিয়ার ভাই। আরেকটা আমার কথা ছিল, আমরা কি অ্যানসার দ্য পাবলিক এখান থেকে কি কন্টেন্টের ধারণা নিতে পারি? এই যে টপিক রিসার্চ থেকে জি ভাই। ধারণা নিতে পারি, বাট এটা মেইনলি জিরো ফিচারের জন্য ইউজ করা হয়, ওইটা থেকে বেশি প্রফিট আসবে না। আচ্ছা আমরা ধারণা অন্যভাবে নিব, সেটার জন্য নেক্সট স্টেপ ভাই আমি বলে দিচ্ছি যে একটা কাজ। আপনি যদি সিলেবাসে আমি সিলেবাসটা ফলো করে দেখবেন যে কি কি আছে আমাদের টাইটেল, এই অঙ্কে এত কিছু কাজ বাকি, আর এখানে সাইট অডিট মেইন খেলা হলো কন্টেন্ট প্ল্যানিং এর সাইট অডিট। এটা আমি পরে শিখাই দেবো, আস্তে আস্তে যাচ্ছি, যেহেতু এটা না করে ওটা দেখানো যাবে। আচ্ছা, আপনি একজনকে বলতে পারেন, আমি কথা ক্লিয়ার করে দেন বলেন কেউ। এখন আপনি কি বুঝতে পারছেন অলরেডি? কোনো সমস্যা আছে এটা নিয়ে থাকলে বলেন, আবার বুঝাই দিই। না, তাহলে তো বুঝতে পারছি, কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে যখন আমি অন্য একটা মানে এই নিয়ে কাজ করতে যাব, তখন সেটা কিভাবে এফএকিউ এবং হেডিং কোনটা ইম্পর্টেন্ট মনে করে কোনটা কোন সাইডে দিব, এটা তো কনফিউজিং বিষয়। আপনি এক পারেন কি, প্রথম দিকে যখন আপনি বুঝবেন না, এই 10টাই দিয়ে দিবেন, 10টা কপি করে পেস্ট করে দিবেন, রাইটার যেটা যেটা মনে হবে সেটা করে নেবেন। আপনি যে এই 10টা এফএকিউতে এক করতে পারবেন না এমন কোনো ব্যাপার নেই, বা রাইটার যখন একটু স্মার্ট হবে তখন সেই বুঝে ফিল্টার করে দেবে। আর যখন আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হবে, আমি করতাম কি 10টা এক করে দিতাম প্রথম দিকে, রাইটার যা বোঝা বুঝে। এখন আমি একটা প্যাটার্ন বুঝি, এটা বুঝতে বুঝতে আমার কিছু সময় লাগছে, কিছু এক্সপিরিয়েন্স লাগছে। এখন প্রথম দিকে বুঝবেন না, এই জন্য আপনি 10টা এফএকিউ দিতে পারেন, সমস্যা নেই, ইট ডাজন্ট মেক এনি সেন্স। 10টাতে আমি 2টা দেন, বাট রাইটার ফিল্টার করবে কিছু। ওকে, আপাতত এখানে মাথা ঘামাই লাভ নেই, যখন ফোকাস। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, হ্যাঁ বলেন। আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি যে বললেন যে যখন ফোকাস অ্যাড করব তারপর থেকে কথা শোনা যায়নি। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। হ্যালো। জি স্যার এখন শুনতে আচ্ছা, আমি পাচ্ছি। বলি যে আপনারা যখন এফএকিউ, এই দেখেন আমাদের এখানে এফএকিউ 10টা আছে, এখন আপনি এইখানে 10টা উঠিয়ে দিলে আমার কোনো প্রবলেম নেই, রাইটারের কোনো প্রবলেম নেই, কারণ রাইটার নিজের একটা রাইটার, যে রাইটার হয় সে রিসার্চ করে আর্টিকেলটা লিখবে, তা আপনি যত এরকম শিট করে দেন, ওকে, জি বাট স্যার। শিটটা করে দিলে সেটা ফ্রেমে থাকে। না, আপনি যখন এখানে 10টা এফএকিউ রাখবেন, রাইটার বুঝবে কোন এফএকিউটা আপনার প্রয়োজন কোনটা প্রয়োজন না, সে তার মতো ফিল্টার করে বাদ দিয়ে দিবে। জি স্যার। আপনি প্রথম দিকে যখন বুঝবেন না, মাথা ঘামানোর দরকার নাই, বাট একটু কাজ যখন এক্সপিরিয়েন্স বাড়বে, এই জন্য আমি ইন্টার্নশিপ ব্যবস্থা করতেছি, যে ইন্টার্নশিপ করতেছি, ওয়েবসাইটে ক্লায়েন্ট ম্যানেজ করে দিচ্ছি, আমি মাথার উপরে থেকে কাজ বুঝাই দিব। তখন আপনার হাতে কলমে যখন একটা ওয়েবসাইটে আর্টিকেল বসাবেন, তখন বুঝে যাবেন যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। ওকে স্যার। ওকে, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে?
স্যার ফোকাস সবাই কিওয়ার্ড clear? স্যার Focus clear করো? স্যার ফোকাস কিওয়ার্ড থেকে আগের ওই সাব কিওয়ার্ড গুলো যে বের করছিলাম ওখান থেকে নিয়ে আসছিলেন সাব কিওয়ার্ড থেকে নেইনি আমি, সাব কিওয়ার্ড ছাড়া এবার মেইন কিওয়ার্ডের মধ্যে ফোকাস কিওয়ার্ড নিয়ে নিচ্ছি। সাব কিওয়ার্ড থেকে একটা নিচ্ছি, আচ্ছা আর একটা নাও যাইতো বুককিপিং ইউএসএ, এটা নাও যাইতো। ঠিক আছে মানে সাব কিওয়ার্ড থেকে নিতে হবে এমন না, সেটা আপনার খুশি, যেটা সুইট করবে ওই টপিকের সাথে সেটা নিয়ে করবে। ওকে, আর কারো কোনো কনফিউশন আছে? না স্যার। এখন আমি একটা প্রশ্ন করে অ্যানসার দেন, আমি হেডিং ট্যাগগুলো কেন আলাদা করলাম, হেডিং ট্যাগটা কেন এত ইম্পর্টেন্ট? স্যার কোশ্চেনটা একবার বলে বলতো হেডিং কেন হেডিং ট্যাগটা আমি হেডিং কেন রাখলাম, কেন আমার হেডিংগুলো দরকার? র্যাঙ্ক অন ক্লায়েন্টরা খুঁজে নর্মালি স্যার আমি যেটা ভাবি যে হেডিং থাকলে হেডিং এ মেইন পয়েন্টটা তুলে ধরা হয়, এই জন্য হেডিংটা প্রয়োজন। H1 ওকে, এখন আমি একটা এটা ব্যাখ্যা দিই, দেখি কেউ যদি অ্যানসার দিচ্ছে। সিএম খান, এই যে সিএম খান কারেক্ট দিয়ে দিচ্ছে অলরেডি। গুগলের 200 ফ্যাক্টর আছে বলছিলাম সেই তখন থেকে, যে গুগলের 200 ফ্যাক্টর, গুগলের 200 ফ্যাক্টর মনে আছে? জি স্যার এই 200 ফ্যাক্টরের মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে এই হেডিং, এই আর্টিকেল প্ল্যানিং এর এবং অন পেজ অপটিমাইজেশন। এই যে অন পেজ অপটিমাইজেশনের যত খেলা, গুগলের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে মিনিমাম 50 থেকে 60টা তো আছে, আরো বেশিও থাকতে পারে। এক্স্যাক্টলি অ্যামাউন্ট বলতে পারি না, তবে আছে অনেকগুলো। তো দেখাই, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে কেন আমি হেডটা আলাদা করে ফিল্টার করলাম। আপনি না করতে পারলে সমস্যা না, রাইটারকে এফএকিউ দিয়ে বলে দেবেন যে এফএকিউ থেকে হেডিং ট্যাগ নেবেন, আপনি রাইটার করে দেবেন। ওকে, আর প্রথম সমস্যা হলো আমরা দেখাবেন ভাই এটাকে হয়েছে কিনা, তো এটা সলিউশন করে দিলে বুঝতে পারবেন হয়েছে কি হয় না। ওকে, আচ্ছা দেখেন, গুগল প্রথমে আইসা একটা ওয়েবসাইট যখন ক্রল করে, ওয়েবসাইট পেজ, গুগলের রোবট কোনো পেজ যখন ভিজিট করে, তখন আইসা প্রথম ধরবে যে আমার H1 এ কি আছে। দেখেন এইটা কিন্তু আমাদের H1 ট্যাগ, আমি ভালো ভালো করে দেখাই দেই যে দিস ইজ দ্য H1 ট্যাগ। ওকে, আচ্ছা H1 এ আমাদের কি আছে? টপ 7 সিক্রেটস পিকিং দ্য বেস্ট গার্মেন্টস ম্যানুফ্যাকচারার টু গ্রো ইউর ক্লোথিং বিজনেস। সেকেন্ডলি গুগল করবে কি, ওকে আচ্ছা ফাইন, এটা তো এই টপিক, এখন আমি এই থেকে কি আছে, যে এক্স্যাক্টলি কিওয়ার্ড কোনটা, তখন ও H2 খুঁজবে। দেখেন তো H2 তে কি আছে, H2 তে আমার এই এটা H2 তে আছে। ওকে, এই যে চুজিং এ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার। এখন H1 আর H2 এর মধ্যে কমন কতটুকু বলেন, অ্যানসার। এই হলো আমার H1 আর এই হলো আমার H2, এর মধ্যে কমন আছে কতটুকু? গার্মেন্টস ম্যানুফ্যাকচারার তার মানে গুগল প্রথমে আইডেন্টিফাই করবে যে এই হলো তার মেইন টার্গেট, মানে মেইন এরিয়া বা মেইন কিওয়ার্ডস, একদম ফোকাস কিওয়ার্ডস এইটাই, ফার্স্ট প্রায়োরিটি কিওয়ার্ড এটা। ওকে, জি স্যার। দেন সে চিন্তা করবে আচ্ছা আমি তো সরি, কিন্তু প্রশ্ন আছে নাকি কোনো? না স্যার। সে চিন্তা করবে যে গার্মেন্টস ম্যানুফ্যাকচার হলো আমার ফার্স্ট কিওয়ার্ড। এখন সে আরেকটু শিওর হওয়ার জন্য চেক করবে কি এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারার এটার কিওয়ার্ড ডেনসিটিটা কত আছে, কতবার? 10 বার। তার মানে কিওয়ার্ড ডেনসিটি 1। গুগল শিওর হয়ে যাবে যে হ্যাঁ এইটাই আপনার 9 বার আছে, এখানে একটা বার ইউজ হয়েছে। গুগল প্রথমে শিওর হয়ে যাবে যে আপনার টার্গেট কিওয়ার্ড হলো গার্মেন্টস ম্যানুফ্যাকচার, আপনি এই সেক্টরে লিখতেছেন। দেন আরো ওভার কনফার্ম হওয়ার জন্য সেই ইমেজে ঢুকবে, ইমেজের অল্টারটাকে কিটা ইউজ করছে, এটাকে আসলে এটা ইউজ হয়েছে কিনা। যখন দেখবে হ্যাঁ অল্টারটাকে গার্মেন্টস ম্যানুফ্যাকচারার আছে, গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স, সে ধরবে যে হ্যাঁ মোটামুটি কনফার্ম যে এখন গার্মেন্টস ম্যানুফ্যাকচার একটা কোড। এখন প্রশ্ন হলো আমরা এলএসআই কেন তাহলে বসাই, শুধু গার্মেন্টস ম্যানুফ্যাকচার আর্টিকেল লিখে লিখতে পারতাম। যখন গুগল আপনাকে পয়েন্ট করবে যে আপনার গার্মেন্টস ম্যানুফ্যাকচারের মেইন কোড, মেইন কিওয়ার্ড,
তখন সে ফাইন্ড করবে যে এই রিলেটেড কোনো এলএসআই সিমেন্টিক ওয়ার্ড আছে কিনা আর্টিকেল। ওকে, যেমন এইখানে আমাদের ছিল সিমেন্টিক ওয়ার্ড যে ডিটারমাইন ইওর গোল, এটা হলো সিমেন্টিক ছিল। তারপর আরো কিছু এরকম ছিল সিমেন্টিক ওয়ার্ড, আমি দেখাইতে পারতাম না, লিস্টে ওখানে 15-20টার মতো আছে, দেখাইতে দিতে পারতাম। ওকে, এই যে এমওকিউ, এটাও ছিল একটা সিমেন্টিক কিওয়ার্ড। তাহলে আমরা কিন্তু শুধুমাত্র ফুল ফর্মটা লিখে যাইতাম, এই শর্টটা বানাইতাম না, এটা সিমেন্টিক ছিল থেকে বসাইছি। যখন গুগল দেখবে আপনি মেইন ফোকাস কিওয়ার্ডের সাথে সিমেন্টিক ওয়ার্ড ইউজ করছেন, গুগল আপনার এবার খুব দ্রুত ইন্ডেক্স করবে যে হ্যাঁ গার্মেন্টস ম্যানুফ্যাকচার হিসেবে এই আর্টিকেলটা আমি গুগলে ইন্ডেক্স করলাম। র্যাঙ্কিং হয়তো 100 পর বা 90% দিবে, 97, 100 দিবে, বাট ইন্ডেক্স করলো, দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, দেন গুগল চেক করবে যে হ্যাঁ আমার তো একটা কিওয়ার্ড পাইলাম, একটা আর্টিকেল তো একটা কিওয়ার্ড না, অনেক কিওয়ার্ড থাকতে পারে, দেন আর কি কি কিওয়ার্ড কমন আছে, তখন টাইটেলের সাথে মিলাবে যে কি কি কিওয়ার্ড আছে। আরেকটা কথা, গুগল এই এত কিছু চেক করার পর, ইমেজ চেক করার পর, ডেনসিটি ইমেজ চেক করার পর লিংকের সাথে মিলায়, লিংকের সাথে কি আপনার এই যে লিংকে কি আপনার কিওয়ার্ড আছে কতটুকু, বুঝছেন? আমার কিন্তু লিংকেও কিওয়ার্ড আছে। এই সব কিছু চেক করার পর গুগল ডিসিশন নেয় একটা ওয়েবসাইটে একটা আর্টিকেলে কতগুলো আপনার হলো যে আর্টিকেল মানে কিওয়ার্ড ইন্ডেক্স করাতে পারবে সে। ওকে, ক্লিয়ার সবাই? কোনো কনফিউশন আসছে? না স্যার। ওকে, দেখে মেসেজ দিল কি জানি। কিওয়ার্ড ডেনসিটি কি এবং একটা আর্টিকেলের সিয়াম খান, সর্বোচ্চ এই জিনিসটা আমি মিনিমাম 10 বার বলছি, এতবার তো ভুলে যান। কিওয়ার্ড ডেনসিটি হলো আমি একটা 100 ওয়ার্ডের আর্টিকেলে কতবার একটা কিওয়ার্ড ইউজ করলাম, এক্সাক্ট কিওয়ার্ড। এই গার্মেন্টস ম্যানুফ্যাকচার আমি একটা 1000 ওয়ার্ড আর্টিকেলে সর্বোচ্চ 10 বার ইউজ করতে পারবো, এর বেশি ইউজ করলে স্প্যামিং হয়ে যাবে। আর জিনিসটা 8-9 বার বা 7 বার থাকা বেস্ট, আমি 9 বার রাখছি। ওকে, 0.09 সরি 0.9 কিওয়ার্ড ডেনসিটি ছিল। ডেনসিটি মানে 100 ওয়ার্ডে আপনি কতগুলা কিওয়ার্ড ব্যবহার করতেছেন সেটা পার্সেন্টেজ বের করা, মানে একটা আর্টিকেল থেকে পার্সেন্টেজ, একটা কিওয়ার্ড এক্স্যাক্টলি কতবার ব্যবহার করতেছেন। আর পরের প্রশ্নটা হলো সর্বোচ্চ কতবার। হ্যাঁ, আর্টিকেলে সর্বোচ্চ ডেনসিটি ম্যাক্সিমাম 1, একের উপরে কখনো চাইতে পারবে না, ডেনসিটি গেলেই বিপদ। ওকে, মেইন কিওয়ার্ডের ডেনসিটি থাকবে 1, পরের গুলা 0.2, 0.3 বা আপনার হলো আরো কম, মানে অ্যাটলিস্ট 3 বার ইউজ করা যায়, সমস্যা না। যেমন এই দেখেন আমি ক্লোথিং বিজনেস, এই কিওয়ার্ডটা কতবার ইউজ করছি এখানে, এটা কিন্তু আমাদের আরেকটা সাব কিওয়ার্ডস, 3 বার ইউজ করছি, বুঝতে পারছেন? 0.3 রাখছে। তো এগুলো একটা টোটালি আলাদা ম্যাট্রিক্স। এগুলো আপনি আমরা যখন এই অন পেজ সেশনে চলে যাব তখন আপনারা সেটা বুঝবেন, এখানে সব অপটিমাইজেশন গুলো আছে, এই স্ট্যাক অপটিমাইজেশন। ওকে, ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এখন আমি দেখাই আমার যে আর্টিকেল লেখাটা ঠিক হয়েছে কিনা। আচ্ছা, আমি নেট যাইতে হবে ওয়েবসাইটে। আমার যে আর্টিকেল লেখাটা ঠিক আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো যে হ্যাঁ ভাই আমার আর্টিকেলটা ঠিক আছে, মানে আমার ট্যাগিং গুলো, এই স্ট্যাগ গুলো সব ঠিক আছে, যে পারফেক্ট হইতে আছে, আমি কিভাবে বুঝবো? বলছিলাম যে এসইও কোয়াক আমাদের ভেরিয়াস কাজে লাগবে। জি স্যার তো এটা বলছিলেন। বোঝার জন্য আমরা এসইও কোয়াক এই যে প্লাগইনটা মানে এক্সটেনশনটা এখানে ক্লিক করে ডায়াগনোসিস এটা ক্লিক করব। শুধুমাত্র আমরা এই স্ট্যাগের পয়েন্টটা দেখবো, হেডিংটাকে, এই হেডিং এর পয়েন্টটা কি আমার গ্রিন হয়ে আছে? জি স্যার। দ্যাট মিন্স আমার H1 ট্যাগিং এর কম্বিনেশনটা পারফেক্ট ছিল। এই যে H1 একবার, H2 14 বার ইউজ করছি, H3 3 বার। ওকে, এখন আমরা যে যার জন্য এত কিছু দেখতেছি যে আমি সাব হেডিং কেন দিছি, মানে এই হেডিং ট্যাগগুলো এখানে কেন ইউজ করছি, কারণ আমার এই কিওয়ার্ডটা যে ফোকাস কিওয়ার্ড, এটা আমার একটা যে কোনো H2 ট্যাগে থাকতে হবে, আর না হলে আমার কোনো লাভ নাই। তো এখন রাইটার যদি এটা না লিখে তখন আমি কিন্তু রাইটারের আর্টিকেল মডিফাই করে এটা লিখতে পারবো না। এর জন্য আমি রাইটারকে বলতেছি যে আমার এইরকম 3-4টা হেডিং ট্যাগ লাগবে। দেখেন এই হেডিং ট্যাগে কি আছে, বুক কিপিং সার্ভিসেস, আমার মেইন ফোকাস কিওয়ার্ড আছে এখানে।
এখন এটা H2 তে রাখলে আমার এই স্টেটের ম্যাট্রিক্সটা ঠিক থাকবে। হ্যাঁ বা না বলেন, কিন্তু অ্যানসার দিচ্ছেন না, কনফিউজ সবাই। জি স্যার, কনফিউজ। আচ্ছা, আমি প্রথমেই বলছি যে গুগল কিভাবে কাজ করে, সেটা হলো প্রথমে আপনার হলো এইচ ট্যাগে, H1 ট্যাগে দেখবে কি আছে, এখন তারপর সেকেন্ড দেখবে H2 তে, H2 তে যদি যেটা কমন দুটার মধ্যে সেইটা নিবে, সেটা ধরা মানে আপনার এইটা হলো কিওয়ার্ড। এখন আমরা গার্মেন্টস ম্যানুফ্যাকচারে যদি ফোকাস কিওয়ার্ড থাকে, আমরা তো চাবো এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে, তাই না? মানে এইটা নিতে যেটা আমাদের ওখানে সবার আগে আছে, এই তো উদ্দেশ্য। এখন গুগলে বোঝানোর জন্য এইটা একটা H1 এ থাকতে হবে, H2 তেও থাকতে হবে, H2 তেও থাকতে হবে, এবং প্রতিটা ইমেজের মধ্যেই থাকতে হবে, প্রতিটা যে কোনো দুই তিনটা ইমেজে থাকলেই হবে, এবং ইউআরএল এ থাকতে হবে। এটা হলো এইচ ট্যাগের ম্যাট্রিক্স, মানে এইচ ট্যাগের সিস্টেম বা স্ট্র্যাটেজি। এখন রাইটার যদি আমাকে বলে যে ভাই রাইটার আমাকে আর্টিকেল দিছে, এখন আমার রাইটার এই পয়েন্টটা আমাকে দিল না, সে ডাইরেক্ট এরকম হেডিং না দিয়ে সব আর্টিকেল এরকম লিখে দেয়, তাহলে কি আমি কোথাও মানে একটা আর্টিকেলের মাঝখানে আমি এত বড় একটা ওয়ার্ড বানাইতে পারবো? এই যে এটাকে সিলেক্ট করে আমি এতটুকু একটা গার্মেন্টস ম্যানুফ্যাকচারার এই কথাটা সিলেক্ট করে এই এতটুকু আমি H2 বানাইতে পারবো? বলেন, কখনো পসিবল? একটা আর্টিকেলের মাঝখানে একটা লেখা বিশাল করে বড়, তারপর আবার সব ছোট, আবার বিশাল করে বড়, আবার সব ছোট, এটা কি করা ঠিক হবে? এটা কি সুন্দর দেখায়? না স্যার। এখন গুগলকেও যাতে বোঝানো যায় আমরা কোনটা লিখতেছি, আর ইউজার ফ্রেন্ডলিও যাতে হয়, তার জন্য আমরা আলাদা আগে করে হেডিং দিয়ে রাখবো। এই রচনা যেরকম আমরা দিতাম না সেটা তাহলে ইন্ট্রোডাকশন, মেরিটস, ডিমেরিটস, ওকে, জাস্ট এরকম একটা হেডিং দিয়ে দিই, সাব হেডিং, এবং এটাকে H2 ট্যাগে রাখবো। আর সাব হেডিং একটা H2 ট্যাগে থাকলে সবগুলো চেষ্টা করবো H2 ট্যাগেই রাখার। এখানে কোনো সাব হেডিং গুলো H2 ট্যাগেই আছে, ওকে। এখন কি ক্লিয়ার যে কেন আমরা সাব হেডিং ট্যাগ ইউজ করলাম এখানে, মানে হেডিং ট্যাগ গুলো আলাদা করে দিলাম? জি স্যার। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার অনেক সময় দেখা যায় যে কোনো আর্টিকেলে বোল্ড আকারে লেখা থাকে, মানে মেইন কিওয়ার্ড গুলো বোল্ড রাখা কি কোনো লাভ হয়? বোল্ড রাখা লাভের থেকে লস বেশি হয়, এতটুকু বলতে পারি। জি, প্রায় কিছু আর্টিকেল দেখি তো, তখন দেখি যে ওই আর্টিকেল এখন সবাই এক ম্যাট্রিক্সে কাজ করে না। আমি শিখাইতেছি, আমার বস আমাকে যে ম্যাট্রিক্স শিখাইছে, একজনের গুরু এক একটা করে, একজনের স্টাডি আর একটা। এখন আমি যদি জানি ওটা হাইলাইট করে দিলে গুগলের রোবট পড়তে পারে, গুগলের রোবট শুধু ট্যাগই করতে পারবে, এই ট্যাগগুলো, এর বাদে গেলে কিছু ক্রল করে পড়বে না, ওকে। সেই ইমেজ দেখে বুঝবে না, সে কিন্তু এই লেখাটা যে বোল্ড, এই যে এই লেখাটা বোল্ড কিনা, বা এই লেখাটা বোল্ড হবে কিনা হবে না, তখনই বুঝবে যখন কোনো ট্যাগের মধ্যে থাকে, প্যারাগ্রাফের মধ্যে যা থাকে তার কিছু যায় আসে। এখন সেটা ইউজারকে ফোকাস করার জন্য না, কেন করার জন্য সেটা জানে না। ওই গুগলের ক্ষেত্রে কোনো লাভ নেই এগুলো হাইলাইট করে। হ্যাঁ, তবে একটা লাভ আছে। আমি এখানে কি বললাম যে আমরা সাব হেডিংটা ইউজ করতেছি কেন, যে আমার যাতে আর্টিকেলের ভিতরে কোনো ওয়ার্ড বড় ছোট না হয়ে যায়, তাই না? অনেক ক্ষেত্রে করে কি এই ভুলটা করে যে আমরা সাব হেডিং ট্যাগ দেয় অনেক আর্টিকেলে, তখন করে কি মেইন কিওয়ার্ডটাকে সিলেক্ট H2 তো দেখাইতে হবে, সিলেক্ট করে H2 লেখে, H2 করে CSS দিয়ে ছোট বানাই ফেলে। ব্যাপারটা বুঝতে পারছেন কেন বোল্ড থাকে? হোয়াট ক্লিয়ার পয়েন্টটা? হ্যাঁ, বুঝতে এখন আমরা এই দৃষ্টিগত ব্যাপারটা পারবো না, ইউজার ফ্রেন্ডলি নষ্ট হয়। আরেকটা সমস্যা কি, যে H2 করার পর CSS দিয়ে সাইজ ছোট করা আর্টিকেলে, মানে ওয়ার্ডে, এটা আমাদের কম না, আমাদের কম এসইও করা, আমরা ডেভেলপার, এটা করে ডেভেলপার যে এসইও জানবে না, যে হেডিং ট্যাগের ম্যাট্রিক্স বুঝবে না, ওকে, যে এটিকে সিস্টেম রিসার্চ করা বুঝবে না, যে শুধু খালি সংক্ষিপ্ত কিওয়ার্ডটা জানে, কিওয়ার্ডটা কিভাবে বোল্ড করে করতে সেটা জানে, ওকে। এখানে একটা প্যাটার্ন একই রকম, সেই জন্য এরকম করে মজা পায়, বাট একজন ইউজার এসে কিন্তু বিরক্ত হয়, যেমন আপনার মনে প্রশ্ন জাগলো যে ভাই এটা বোল্ড করা কেন, কিন্তু আমাদের আর্টিকেল এসে ইউজার প্রশ্ন করবে ভাই এতটুকু বোল্ড করা কেন, তখনই করতো যখন আমাদের মাঝখানে একটা বোল্ড করা থাকবে, মাঝখানে একটা বড় ছোট হতো, তাই না? পুরো ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এই হলো আসল ম্যাটার। এখন আপনারা কোন প্রশ্ন আছে এই বিষয়ে? আচ্ছা, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন।
ওই যে আপনি একটা আইকন দেখালেন না উপরে যে হলুদ রঙের এসইও কি কোয়াস নাকি বলে, SEO ওইটা কোয়াক। কিভাবে আমাদের? ওকে, এইটা হলো একটা জাস্ট কি বলে এটাকে, একটা প্লাগইন। আমি অ্যাড করে দেখাচ্ছি তারা। স্যার এক্সটেনশন। হ্যাঁ, এক্সটেনশন এটা তো অ্যাড করা। এক সেকেন্ড, আমি দেখি আমার কোন ব্রাউজারটা অ্যাড করা নাই। ঠিক আছে? এটা তো অ্যাড করা আছে, এটা রিমুভ করে আবার অ্যাড করতেছি। ওকে, এসইও ওয়ার্ক ফর কোড, এটা লিখে সার্চ করবো। জাস্ট এই ওয়ার্ডটা লিখে সার্চ করবো, এসইও ওয়ার্ক গুগল ক্রোম, এখানে ক্লিক করবো। এখানে একটা অপশন থাকবে অ্যাড টু ক্রোম, অ্যাড দেন অ্যাড এক্সটেনশন। এটা টাইম লাগবে, এখানে দেখা থাকবে ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। আমার ফ্রেমরা যে ইউজ করবো অ্যাক্সেস করবো যদি দেখাতেন। এক সেকেন্ড, এইটা দেখাই। দেন আবার এসইও কোড এই যখন রিমুভ ফ্রম ক্রোম লেখা আসবে বুঝবে যে কাজ হয়ে গেছে। ওকে, এখন আমি এখানে দেখেন একটা চিহ্ন আছে, দেখছেন? এটা পাজলের মতো। এখানে ক্লিক করব এক্সটেনশনে। দেন এখানে দেখেন সবগুলো নীল হয়ে আছে, বাট এটা উইদাউট এনি কালার। এটাকে আমরা একটা ক্লিক করব। এসইও কোডটা অ্যাক্টিভ। ওকে, সবসময় না লাগলে এটা এরকম, এটা মাউসের পয়েন্টার রেখে লেফট সাইডে ক্লিক করে অফ করে রাখলেই হয়। সবসময় প্রয়োজন হয় না, আনইউজুয়াল ডাটা দেখায়, যে পার্সোনাল স্পেসও নষ্ট করে। ওকে, এবার ক্লিয়ার আপ ইন্টারনেট। শেষে কি বললেন? বললাম যেটা না, যদি না লাগে আমাদের, দেখেন আমি এখানে অফ করে রাখছি, এটা সাদা কালো হয়ে আছে, কারণ আমার এখানে এটা লাগতেছে না। লাগলে অন করে নিন, আর না লাগলে বন্ধ করে রাখাই ভালো, কারণ আনইউজুয়াল কিছু ডাটা দেখায়, এগুলো আমাদের দরকার নেই সবসময়। আপনি মনে করেন আপনার পার্সোনাল কাজ করতেছেন, তখন এই এসইও কোডে ডাটা দেখানো শুরু করে, মানে এটা ঝামেলা না, কি দরকার আনইউজুয়াল ডাটা রাখার? না রাখলেও সমস্যা নেই, বাট বললাম যে এটা অন অফ করা যায় ইউজ করার পর, মানে ইনস্টল করার পর। ক্লিয়ার? আচ্ছা, ওকে, হ্যাঁ। ওকে, আর কি বললেন, এসএমএস কিভাবে অ্যাক্সেস করবেন, এই তো? জি স্যার। আপনি কি সেকেন্ডারি টিউটোরিয়াল করেন নাই? স্যার ওরকম করে দেখা হয়নি পুরোটা, মাঝখানে ক্লাসটা করতে পারিনি এই জন্য। আবার তো দেখালে ভালো ভিডিওটা হতো। পজ করুন। ওকে, জি স্যার। ভিডিওটা পজ করবেন, ইউসুফ ভিডিও করো। ওকে স্যার। পজ করছেন? জি স্যার। স্যার একটা মিনিট। ওকে, হয় না? এটা আমরা কিভাবে করব, যে এরকম 5-6টা গুগল ক্রোম কিভাবে চালাবো, সেটা হলো কি, আমরা গুগলে ঢোকাবো, এখানে ক্লিক করব, এই যে এরকম যে ইমেলটা থাকে এখানে ক্লিক করব, করার পর নিচের দিকে যাব, দেখেন অ্যাড একটা অপশন আছে, অ্যাড, এখানে ক্লিক করব। এখন এখানে আপনি যা লেখেন হাঙ্কি পাঙ্কি কোনো সমস্যা নেই। ওকে, এটা ক্রিয়েটেড ডেস্কটপ ইউজার এখানে থাকবে। ওকে, অ্যাড দেন, এই লিখতে হবে। ওকে, এখন আপনি ইচ্ছা করলে এখানে একটা ইমেল অ্যাড করতে পারেন সাইন ইন করে, অথবা ডাইরেক্ট গেট স্টার্টেড করতে পারেন। নেক্সট, নেক্সট, নো থ্যাঙ্কস। ব্যাস, আপনি কিন্তু একটা গুগল ইন্টারফেস পেয়ে গেলেন। এখন দেখেন আমার কি এখানে আরেকটা গুগল অ্যাড হয়েছে, কয়টা আছে? 11টা না? এই দেখেন, 1, 2, 3,
4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা কি নতুন একটা অ্যাড হয়েছে না? ক্লিক করি। ব্যাস, এখন আপনি যা লাগে যা খুশি করতে পারেন। ওকে, ক্লিয়ার? স্যার আমি এই একটা দিয়ে আর আমার ওই অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবো? না, আপনার দুইটাই থাকবে, আপনি কেন অ্যাক্সেস করতে যাবেন বলেন? আর সেটা রিমুভ করতে কিভাবে দেখাইতে? কোনটা অ্যাড করছিল মাত্র? আচ্ছা দেখুন, ম্যানেজ করতে কোথায়? এখান থেকে করা যাবে না। যাই হোক, এটা আমি দেখাবো অনেক পরে। বলছি যে আপনি এভাবে করে খুলে নেবেন, আপনারটা দরকার নাই কিছু করার, তাই না? ক্লিয়ার? স্যার এখন আমি কি করব? জাস্ট আমার আরেকটা অ্যাকাউন্ট এভাবে করে দেন কাজ করব হ্যাঁ সেম রাশির জন্য। হ্যাঁ, কারণ আপনার ওইটাই আমি যা দেখছি যে আমাদের প্লাগইনটা ইউজ করি আমরা টুলস, এসইও টুলস, এই স্টেপের জন্য সেইটার অ্যাক্সেসটা রয়ে গেছে, তো দ্যাটস হোয়াই অনলি সেমরা লগইন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। Okay? এই দেখেন, তারপর আমি দেখাই এটা ডিলিট করবেন কিভাবে। এইখানে ক্লিক করে সেটিং পিপলে সেটিং এ ক্লিক করবেন, আদার্স পিপলের জায়গায়। সেখান থেকে এই যে অ্যাড করছিলাম আমি একটা, এই ইউজারকে ধরবো, রিমুভ দিস পারসন। ওকে, রিমুভ দিস পারসন। ব্যাস, আমার ডিলিট হয়ে যাবে। দেখেন এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন, সবকিছু একদম ক্লিয়ার পানির মতো। এখন গুগল অ্যাড করতে পারবেন? স্যার আমি আরেকবার ট্রাই করব। ওকে, আপনি স্ক্রিন শেয়ার রেখে থ্যাংক ইউ ট্রাই স্যার। করেন। আচ্ছা স্যার। ভিডিওটা একটু পজ করে রাখবেন, উনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তো। সমস্যা নাই, এখন না, ওরা জাস্ট গেস্ট নিতে বলতেছে। স্যার সেম রাশি অ্যাকাউন্ট করবে না? সেম রাশি না তো, উনি তো জাস্ট এখানে গুগল ক্রোমে দেখবে, আচ্ছা গেট স্টার্টেডে ক্লিক করে। এখন স্ক্রিন অফ করে ট্রাই করে দেখেন। ডিফল্ট দেন, অত রং ঝং নিয়ে না, আপাতত যা আছে ওইটাই দিয়ে দেন, সিম্পল। নেক্সটে ক্লিক করেন, নিচে টেক্সট আছে একটা অপশন দেখেন, নো থ্যাঙ্কস। স্যার এখন কি আমি সেম রাশি যাব? মানে যেভাবে অ্যাকাউন্ট হ্যাঁ খুলতে হবে ওইভাবে এখন, খুলবো? হ্যাঁ এক সেকেন্ড অন্তি স্ক্রিন রেকর্ড অফ করো। ওকে স্যার। রাইট ধরে নিচ্ছি যে রাইটের আর্টিকেলটা কেমন হবে। এটা হলো সার্ভিসটা কিওয়ার্ড হবে, কিন্তু কমার্শিয়াল। মনে করেন রাইটার আমাকে একটা ডক ফাইলে বললো, ভাই এই আপনার আর্টিকেল। আপনি কিভাবে চেক করবেন যে আর্টিকেলটা আপনার এই এক্সেল শিটের প্যাটার্ন ফলো করে লিক্সিতে লিখে নেয়? সেইটার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখেন আমরা যখন সার্চ করে টেমপ্লেটটা পাইছি, এখানে কি লেখা ছিল, আমাদের এসইও রিকমেন্ডেশন। ওকে,
এখন আমরা করব হলো এই রিয়েল টাইম চেকারে ক্লিক করব, রিয়েল টাইম কন্টেন্ট চেক। ওকে, দেন আমরা এই যে আর্টিকেলটা রাইটার আমাকে দিচ্ছে সুন্দর কপি করব, তারপর ওটা পেস্ট করে দিব। এখন দেখেন এসইও স্কোর বের হয়ে আসছে, কত আসছে এসইও স্কোর 6.9। এখন রাইট এই আর্টিকেলটা আমাদের স্কোর হলো 6.9। দেখি ভুল কোথায় কোথায় আছে, রিডেবিলিটি স্কোরটা চেক করব। আমাদের রিডেবিলিটি টার্গেট কত ছিল? 52.3। রাইটার ফিল আপ করছে মাত্র 51.1। ওকে, ওয়ার্ডের টার্গেট কত ছিল? 1200 দিয়েছিলাম আর কি আমরা। লিখছেন কত? 812 ওয়ার্ড। তার মানে বলবো আরো তুমি লেখা পূরণ করে দাও, এটা রিডেবিলিটি বাড়াই দিই। টাইটেল ফাঁকিবাজ। হ্যাঁ, রাইটার ফাঁকিবাজ ফাঁকি দিয়েছে তোমার আপনাকে। এখন এসইও তে ক্লিক করব, এখানে এসইও তে এটা হলো 4টা স্পাইডার, জি কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট অ্যানালাইসিস স্পাইডার বলে এটাকে। 4টা পা তো এর জন্য স্পাইডার বলে। আবার বলে না মাকড়সাটা 8টা পা, ঠিক আছে 8টা পা, বাট এটাকে স্পাইডার বলে, কেন বলে আমি জানি না। ওকে, এখন এসইও তে কি কি মিস্টেক আছে দেখেন। ওই কিওয়ার্ডগুলো কি ইউজ করছে? সব কয়টা ইউজ করছে? মাত্র 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 20টার মধ্যে সর্বোচ্চ 6-7টা কিওয়ার্ড ইউজ করছে। এখন তারপর সে র্যাঙ্কিং এ আছে। এখন আমাদের রাইটার তো 20টা ইউজ করে নাই, রাইটারকে আমরা দিয়ে দেবো হ্যাঁ তুমি ইউজ করো, এ হয় নাই, আবার একটু মডিফাই করে দাও, আর কিওয়ার্ডগুলো ইউজ করে দাও, বাট রিডেবিলিটি ড্যামেজ না করে। আবার দেখা গেল আপনার সবগুলো ইউজ করছে রাইটার, দু একটা বাদ গেছে, তো আপনি পুরো আর্টিকেলটা করবেন যে দু একটা আর্টিকেল স্মার্টলি বসানো যায় কিনা এটার মধ্যে, আর না হলে বাদ দিয়ে দেবেন। দু একটা ওয়ার্ড মানে কিওয়ার্ড বেশি সমস্যা হয় না, বাট মোস্ট প্রবাবলি কিওয়ার্ড থাকতে হবে। যেমন আমি দেখাই একটা কিওয়ার্ড বসানো দেখাই যে অনলাইন বুককিপিং সার্ভিসেস। ওকে, এটা আমি কোথাও বসাই দিলে এখানে দেখাই whatever you are startup and established business keeping track on your financial information that's been solution services comes in for the use of the training is that accounting bookkeeping service. Okay, this lesson bookkeeping service. আচ্ছা, এটা একটু বসানো কঠিন, আমি অন্য কিছু বসাই দেখি। ব্যাংক অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট সার্ভিসেস। ওকে, আমরা এই দেখেন এখানে বুককিপিং সার্ভিস লেখা আছে যে সার্ভিসেস। ওকে, এ বুককিপিং এ বুককিপার্স যে অফিশিয়াল ফাইন্যান্সিয়াল বিজনেস সার্ভিসেস সার্ভিসেস। আচ্ছা, আমরা এখানে কি একটা বসাবো? এখানে আছে কি বুককিপিং সার্ভিসেস, ঠিক আছে। আর আমাদের এইখানে কি ছিল? অনলাইন বুককিপিং সার্ভিসেস বা অ্যাকাউন্ট সার্ভিসেস, অ্যাকাউন্টিং সার্ভিসেস। ওকে, আমরা এই কিওয়ার্ডটা বসাবো স্মার্টলি, যেহেতু আমাদের এখানে বুককিপিং আছেই, বুককিপিং এন্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস। আমাদের কিওয়ার্ডটা সিলেক্ট হয়ে গেল, দেখেন পেয়েছে। আর এইটাকে আমি রিডেবিলিটি করছি, আমাদের রিডেবিলিটি স্কোর কি ডাউন হবে এটার জন্য? বুককিপিং এন্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস ইজ দ্য প্রসেস। হ্যাঁ বলেন। না স্যার ডাউন করতে স্যার আমরা কিন্তু এখানে কিওয়ার্ডও পাইছি যে অ্যাকাউন্টিং বুককিপিং সার্ভিসেস। দেখেন আমাদের কিন্তু কিওয়ার্ড আছে অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং, অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং। ওকে, আমরা স্মার্টলি বসাচ্ছি। এখন এরকম যদি 2-3টা কিওয়ার্ড মিসিং থাকে তাহলে আপনি এরকম পুরো আর্টিকেলটা পড়ে বিষয় বুঝতে পারবেন কোথায় কোথায় কিওয়ার্ডগুলো দেওয়া যায় স্মার্টলি। ওকে, তাতে একটু সময় লাগবে, একটা আর্টিকেল মডিফাই করতে আপনার আধা ঘন্টা সময় লাগবে, বাট যদি আপনি ভালো রাইটার পান তাহলে এগুলো করতে হবে না, আর রাইটারই সবকিছু করে দিবে। মোস্ট অফ দ্য থিং 6.5 is a good score for article publishing. ওকে, আর যদি 7 ক্রস করে তাহলে তো মাশাআল্লাহ। আর আমার কিছু কিছু আর্টিকেল 8.9 হয়, 8.9 9.2। রাইটার সেটা তো ইংলিশ মিডিয়ামের রাইটার, একটা আপু আছে বড় আপু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, তো তার আর্টিকেল সিস্টেম অন্যরকম, 9.2 এরকম আর্টিকেলে স্কোর আসে। সেরকম বলতে মাশাআল্লাহ র্যাঙ্ক করতে সময় লাগবে না, ধরবে না র্যাঙ্ক করবে। বাট আমরা চেক করব এইভাবে যে কিভাবে আপনার হলো আর্টিকেলের এসইও স্কোরটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে হয় রাইটারকে বলুন ভাই তুমি আমাকে এরকম
এই কিওয়ার্ড গুলো বলবেন, ধরাই দিবেন যে আপনি এই কিওয়ার্ড গুলো ইউজ করেন, এগুলো ইউজ করেন। অথবা আপনি দেখলে কিন্তু রাইটার সবগুলো কিওয়ার্ড ইউজ করছে, আপনি দুই একটা ইউজ করা বাকি, আপনি স্মার্টলি ইউজ করে দিয়ে দেবেন, ব্যাস আপনার আর্টিকেল পাবলিশের জন্য রেডি। ওকে, আর বাকি যে কাজটা আর্টিকেলে, যে হ্যাঁ আমার আর্টিকেলটা পাবলিশের জন্য রেডি, সেই কাজটা আমরা শিখবো অন পেজ সাইডে। যে আসলে আর্টিকেল আর কি কি দরকার, আর্টিকেল পাবলিশ করার পর আমাদের ওয়েবসাইটে টপ পেজ করার আগে, টপ পেজ এসিও শুরু করার আগে, জব পেজ এসিও পর্যন্ত যাওয়ার আগে আমাদের কি কি করতে হবে, এই পুরো অন পেজ এসিওটা আর টেকনিক্যাল সেটআপ। ওকে, ক্লিয়ার? আর টেকনিক্যাল সেটআপের জন্য আমাদের কি কি টুলস লাগবে, এই যে দুইটা, র‍্যাঙ্ক ম্যাপ, যেটা এটা র‍্যাঙ্ক ম্যাপ অথবা ইউএসএস। ওকে, আমরা দুটো নিয়ে শিখাবো। ক্লিয়ার? আমাদের রিসার্চ পেজের কাজ শেষ, এখন আসবে হোমওয়ার্ক। এখন বলেন কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার। সবাই ক্লিয়ার? ইন্টারনি ক্লিয়ার? একটু আবার বলেন এইটা। কোনটা, এসি কন্টেন্ট টেমপ্লেটটা? হ্যাঁ, ওই যে কিভাবে হচ্ছে আমরা সার্চ করব, সার্চ করার পরে সেটার আগে যে শুরু করলেন যেভাবে, কোথা থেকে সার্চ করব। মানে আমরা কোথা থেকে কন্টেন্টটা চেক করব, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওকে। দেখেন আমি যখন কন্টেন্ট টেমপ্লেটটা লিখতাম, কন্টেন্ট টেমপ্লেটটা আসবে আমার, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, বাট তার পাশেই একদম প্রথম দিকে উপরের দিকে যে এইখানটাতে রিয়েল টাইম কন্টেন্ট চেকার থাকবে অপশন, এইটাতে ক্লিক করলেই হবে। আগে যারা টেমপ্লেটটা বের করবো সেটার সাথে এটা ক্লিক করলেই হবে, আর কিছু না। এইটা না, এর আগে যে এই লেখাটা যেখান থেকে আনবো সেইটা, যে কোথা থেকে আনবো, কিভাবে আনবো। এই লেখা তো আমি নিছি এমনে, এটা তো আপনাকে রাইটার দিবে। এটা কি? ও আচ্ছা, ঠিক আছে, তাইলে ঠিক আছে। আমি ভাবলাম যে গুগল থেকে আলাদা নিতে হবে কিনা না বাকি। না 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 না, না না, এটা তো রাইটারকে আমি জাস্ট এক্সাম্পল দিলাম, মানে থাকলে কিভাবে চেক করবেন, আমার হাতে তো এটার উপর আর্টিকেল লেখা নাই। ঠিক আছে তাহলে। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ক্লিয়ার সবাই? হোমওয়ার্ক কিন্তু বিশাল করতে যাইতেছে। ওকে, আমি হোমওয়ার্ক গ্রুপে আপলোড করে দিব। আপনারা আজকে আসেন কয়জন? আমি 30টা কন্টেন্ট আইডিয়া, এইটা একদম ভাই আমি বলি অনেস্টলি সেই, যে আমার রিয়েল টাইম ক্লায়েন্ট ওয়ার্ক আমি না করে আপনাদের ফরওয়ার্ড করে দিচ্ছি। 30টা আইডিয়া আছে আমার হাতে, আমার করতে সময় লাগে ম্যাক্সিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা। বাট আপনাদের হোমওয়ার্ক দিতে গেলে আমার সেম এবার ঘাটাঘাটি করা লাগবে, এর থেকে আমার ক্লায়েন্টের ওয়ার্ক দিয়ে দিলাম, খুব সেন্সিটিভলি করবেন। যদি আমি রিপোর্টটা ফিল্টার করবো একবার, যে রিপোর্ট ঠিক আছে কিনা, সবার ইন্ডিভিজুয়াল চেক করবো। ওকে, ইজ ইট ক্লিয়ার? একদম প্রথমবার রিয়েল টাইম কাজ করতেছেন, মানে কোনো ক্লায়েন্টের জন্য। ঠিক আছে, সবাই একটা একটা টপিক দেবো, একটা একটা টপিকে লিখবেন, কারণ আমার 30টা আইডিয়া তো 30 জন আজকে অ্যাটেন্ড হওয়ার নাই। স্যার 17 জন। আর সকালবেলা যে আছে না 13 জন। ওকে, আর আমি এই টেমপ্লেটটার স্ক্রিনশট রাখেন, তারা স্ক্রিনশট শেয়ার দেই। স্যার আপনাদের এই হেডিংটা রাখার কোনো দরকার নাই, হেডিংটা বাদ দিয়ে হিসাব করবেন। স্যার স্ক্রিনশট নিব। এক সেকেন্ড, আমার এইরকম একটা টোটাল ফরম্যাট দরকার, এইরকম ফরম্যাটে রিপোর্ট থাকবে। ওকে স্যার। ক্লিয়ার? জি স্যার। স্যার কন্টেন্ট দিয়ে দিবেন সরি, আদিত্য স্যার কন্টেন্ট টপিক কি আপনি দিয়ে দিবেন, মানে 30টা টপিক আপনি দিয়ে দিবেন, আমরা জাস্ট এরকম করে একজন এক একটা টপিক নিয়ে কাজ করবে। আমি নাম লিখে দিব টপিকের পাশে, এইটা লিখবেন আজকে অ্যাটেন্ডেন্স দেখে গ্রুপে নাম লিখে সবাই একটা একটা সিরিয়ালে নেবেন, ওপেন ডক ফাইলে মানে শীটে দিবেন। এই সেম টেমপ্লেটটা আপনারা একটা শীটে করবেন। ওকে, এবং এক্সেলে না করে অনলাইনে করবেন। আমি সেটা তো দেখাই। স্ক্রিনশট নিছেন সবাই? জি স্যার। পোস্ট
স্যার আমার ল্যাপটপটা হঠাৎ করে স্লো হয়ে গেল স্যার। স্ক্রিন রেকর্ডার বন্ধ হওয়ার আগে সেভ করে রাখেন। আজকের ক্লাস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সকালে তো রেকর্ড করেন, সবার রেকর্ড সাপ্লাই দেয়, সমস্যা নেই। আমি এইরকম একটা সেপারেট শীট আপনাদের কন্টেন্ট সব দিয়ে যাবো, আইডিয়া এক একটা এখান থেকে শীট ক্রিয়েট করবেন। শীট ক্রিয়েট করে নিজের নামটা লিখবেন। এখন আমি যদি লিখি অন্তি, আপনার নাম হচ্ছে অন্তি লিখবে। অন্তি লিখে একটা সেম টেমপ্লেটটা বসাবেন। স্যার একবার ক্লোজ করে দিচ্ছি।